নমস্কার, আমি শুভজিৎ। আর আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে ভিডিওটা নিয়ে আমি এসেছি সেটা একটা বিশেষ ভিডিও। আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা যোগ্য কিছু ক্যান্ডিডেটদের সপক্ষে কথা বলেছি এবং কিছু তথ্য দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে কতটা স্বচ্ছ এবং কতটা অস্বচ্ছ নিয়োগ ছিল 2016 এসএসসি মামলা। কিন্তু কিছু মিডিয়া তারা নিজেদেরকে এমনভাবে জাহির করছে যেন তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবার উপরে, এবং তারা প্রত্যেকটা জিনিস এমনভাবে প্রেজেন্ট করছে তাতে হয়তো যোগ্যদের সম্মানহানি হচ্ছে। আজকে এমন একজনকে নিয়ে আমি এসছি, এমন একজন ইউটিউবারকে নিয়ে এসছি যিনি দাবি করেন, অবশ্যই তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেশি, এবং তিনি তথ্যগুলো যেগুলো নিয়েছেন সেগুলো অবশ্যই অথেন্টিক নয়, এবং তিনি এমন কিছু তথ্য দিয়েছেন যে তথ্যগুলো যারা আন্দোলনকারী তারা কিন্তু এই তথ্যগুলোকে অবশ্যই সাপোর্ট করে না। কেন করেন না? কারণ উনি যেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করেছেন বা যেভাবে কথাগুলো বলেছেন, দ্যাট ওয়াজ নট কারেক্ট। উনি বলেছেন একজন ইনটক্সিক ব্যক্তি যিনি নাকি তথ্যগুলো দেখলে তারও মনে হবে এখানে হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে। দুর্নীতি যে হয়েছে এটা নিয়ে কিন্তু কারোরই কোনো সংশয় নেই অবশ্যই, কিন্তু প্যানেল বাতিল, এই কথাটা যে নিজে টক্সিক সে এইরকমই কথা বলতে পারে। তিনি বলছেন যে যদি এই প্যানেল নাকি বাঁচাতে হয় তো স্বয়ং ভগবানকেই নামতে হবে। কেন? কারণ তার মতে দুর্নীতি এতটাই হয়েছে যে সেটাকে কখনো এক্সপ্লেন করা সম্ভব নয়, এবং কোনো মতেই কারোর তথ্যের সঙ্গে কারোর তথ্য নাকি মিলছে না। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এবং পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে প্রত্যেকটা তথ্য ম্যাচ করছে। শুধু তাই নয়, উনি যা যা অভিযোগ তুলেছেন প্রত্যেকটা অভিযোগ কিন্তু আমরা খণ্ডন করব আজকে। শুধু আমি একা নই, আমার সাথে আরও যারা আমার বন্ধু বান্ধব আছে এবং আমার সাথে আরও যারা আন্দোলনকারী আছে তারা একে একে ওনার প্রশ্নের উত্তরগুলো দেবে এবং সেই সঙ্গে এটা দেখিয়ে দেবে যে না, ভগবানকে নামার দরকার নেই, আমাদের যা তথ্য আছে এবং যা তথ্য প্রেজেন্ট করেছে সেই তথ্যের ভিত্তিতেই সেগ্রিগেশন সম্ভব, এবং সেটা আজকেই এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব। যে অযোগ্যর সংখ্যা হচ্ছে, এসএসসি বলছে 5303, তো আপনার সাথে মধ্যশিক্ষা পর্ষদের সংখ্যা মিলছে না কেন? এই 5189 বলছে তো মধ্যশিক্ষা পর্ষদ। তো সেই এক্সপ্লেনেশনও এসএসসি দিয়েছে, যেটা কি হাইকোর্টে দেয়নি। এসএসসির বক্তব্য হচ্ছে যে আমরা যখন প্রথম নিয়োগপত্র ওপেন করি, যখন তালিকা বের করি, তো তখন অনেকে এমন ব্যক্তি ছিলেন যাদের নাম এলেও তারা চাকরি করতে চায়নি। ভাবুন একবার আপনারা যে কখন নাম এলেও লোকে সরকারি চাকরি করতে চায় না। স্কুল সার্ভিস কমিশন যখন রেকমেন্ডেশন লেটার দিয়েছিল, তারা কাদেরকে দিয়েছিল? তারা দিয়েছিল যারা এক্সাম কোয়ালিফাই করে ইন্টারভিউ দিয়ে মেরিট লিস্টে নাম তুলেছিল, তাদেরকে রেকমেন্ডেশন লেটার দিয়েছিল, তাদের নামে রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল, তাদের প্রত্যেকের নামে যারা কোয়ালিফাই করেছে মেরিট লিস্টে। এই রেকমেন্ডেশন লেটার যে ক্যান্ডিডেটরা পেয়েছেন সেই ক্যান্ডিডেটের রেকমেন্ডেশন লেটার নিয়ে তার র্যাঙ্কিং অনুযায়ী পরপর তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নেওয়ার জন্য সেকেন্ডারি বোর্ডে গেছেন, এবং সেকেন্ডারি বোর্ডে গিয়ে তারা তাদের রেকমেন্ডেশন লেটার শো করিয়ে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছেন, এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে স্কুলে জয়েন করেছেন। এবার দেখা গেল 50 জন ক্যান্ডিডেট তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন। দেখা গেল ওভারঅল 50 জন ক্যান্ডিডেট পাস করেছে, মেরিট লিস্টে তাদের নাম আছে। তাহলে 50 জন ক্যান্ডিডেট তারা রেকমেন্ডেশন লেটার নিলেন, এবং রেকমেন্ডেশন লেটার নিয়ে তারা চলে গেলেন হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের কাছে, সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেন। দেখা গেল যে 50 জন ব্যক্তির মধ্যে 5 জন ব্যক্তি তারা গেলেন না। তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, যেহেতু ওনারা মেরিট লিস্টে পেয়েছিলেন তাই রেকমেন্ডেশন লেটার তাদের নামে ইস্যু হয়েছে, তাই তারা রেকমেন্ডেশন লেটার পেয়েছেন, এবং রেকমেন্ডেশন লেটার নিয়ে 50 জনের মধ্যে 45 জন তারা চলে গেল হচ্ছে সেকেন্ডারি বোর্ডে। সেকেন্ডারি বোর্ডে গিয়ে রেকমেন্ডেশন লেটার শো করিয়ে তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারা স্কুলে গিয়ে জয়েন করলেন। 5 জন ব্যক্তি তারা রেকমেন্ডেশন লেটার পাওয়া সত্ত্বেও তারা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেন না, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেনও না, এবং সভাপতি স্কুলে গিয়ে জয়েন করলেন না। সুতরাং সেই পোস্টটা ফাঁকা থেকে গেল। তার বেশি পরবর্তীকালে এসএসসি আবার রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছে,
পরে অন্য কোনো ক্যান্ডিডেট সেই জায়গায় গিয়ে জয়েন করেছে। এবার প্রশ্ন আসছে যে এই 5 জন কেন জয়েন করলেন না, রেকমেন্ডেশন লেটার নিলেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নিলেন না কেন? এই কেনর উত্তর খুব সহজ, অনেকগুলো কারণ হতে পারে। এক হতে পারে সেদিন হয়তো তিনি সেখানে প্রেজেন্ট থাকতে পারেননি কোনো কারণে, 2 হয়তো তিনি মারা গেছেন, 3 হয়তো তার সেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 4 তিনি হয়তো 2016 সালে পরীক্ষা হয়েছিল, 2019 সালে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এই 3 বছরের মধ্যে তিনি হয়তো বেটার কোনো অপরচুনিটি পেয়েছেন, অন্য কোনো জায়গায় চলে গেছেন, হয়তো এসআই পেয়ে গেছেন, হয়তো পুলিশে পেয়ে গেছেন, হয়তো ফরেস্টে পেয়ে গেছেন, হয়তো অন্য কোনো জায়গায় পেয়ে গেছেন, ক্ল্যারিক্যালে কোথাও পেয়ে গেছেন, কোথাও না কোথাও পেয়ে গেছেন। অলরেডি হয়তো তার 2 বছর চাকরি হয়ে গেছে, সেই চাকরিতে ছেড়ে তিনি এই চাকরিতে সেই ইনক্রিমেন্ট লস করতে চাইছেন না। অনেকগুলো কারণ হতে পারে, সে নাই যেতে পারে। এছাড়াও কারণ হচ্ছে দেখা গেল সে 9, 10 এবং 11, 12 দুটো পরীক্ষাতেই পাস করেছিল এবং দুটো পরীক্ষা পাস করার দরুন তিনি হয়তো 11, 12-এর যে কাউন্সিলিংটা আগে হয়েছিল সেই কাউন্সিলিংয়ে গিয়ে অ্যাটেন্ড করে সেখান থেকে রেকমেন্ডেশন নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তিনি হয়তো স্কুল জয়েন করে গেছেন। তাই 9, 10-এর ক্ষেত্রে তার নামে রেকমেন্ডেশন ইস্যু হলেও তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিতে যাননি, তার কারণ তার মনে হয়েছে যে তিনি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে গেলে অন্য একটা পোস্ট ব্লক হয়ে যাবে, পরের জন গিয়ে জয়েন করতে পারবে না, তাই তিনি হয়তো অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেননি। তাই তিনি স্বভাবতই স্কুলও জয়েন করেননি, তাহলে স্বভাবতই পোস্টটা ফাঁকা থাকবে। তাহলে একটা ক্যান্ডিডেট যে 11, 12-এও কোয়ালিফাই করেছে, 9, 10-এও কোয়ালিফাই করেছে, সে যে কোনো একটা চুজ করবে, তাহলে সে দেখা গেল 11, 12 চুজ করেছে, তো স্বভাবতই 9, 10-এর জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নেয়নি। এবার যদি সে 9, 10-এ জয়েন করে থাকে, দেখা গেল বাড়ির পাশে পেয়েছে, সে 11, 12-এ দূরে স্কুল পাচ্ছিল, সে 11, 12-এর অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয়নি, রেকমেন্ডেশন তার নামে ইস্যু হয়েছে কিন্তু সে নেয়নি। স্বভাবতই যখন স্কুল সার্ভিস কমিশন তার লিস্ট দেবে, সেই লিস্টে লেখা থাকবে যে 50 জনের মধ্যে 50 জনের রেকমেন্ডেশন লেটার নিয়েছে। আবার একইভাবে মধ্যশিক্ষা পর্ষদ যখন লিস্টটা দেবে তখন দেখা যাবে যে তার লিস্টে 45 জনের নাম আছে, কারণ 5 জন তারা রেকমেন্ডেশন নিয়েছে বটে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার নেয়নি। তাই সেই পাঁচটা ক্যান্ডিডেটের গভর্নমেন্ট স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা এবং মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা তার মধ্যে হবেই, তার কারণ 50 জন রেকমেন্ডেশন পেয়েছিল কিন্তু 45 জন অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছে। তাহলে এই যে 5 জনের যে গ্যাপ, এটা তো স্কুল সার্ভিস কমিশনের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তালিকার এই গ্যাপটা তো থেকেই যাবে। তো এটা তো খুব হয়েছিল 2018 সালে ওই ইসলামপুরে, উত্তর দিনাজপুর, ওখানে এই নিয়োগ দুর্নীতিটা হয়েছিল। তো সেখানে শূন্য পদে নিয়োগ নিয়ে অনেকেই ঝামেলা হয়েছিল। তো সেই ঝামেলার টাইমে আমরা দেখলাম যে শূন্য পদে আরেকবার আমাদেরকে না দেখতে হবে বিষয়টা, আরেকবার আমরা রিচেক করব। তো রিচেক করার জন্য তো তখন তোমরা রিচেক করতে চাইলাম, কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল। মানে একটা দাড়িভিট মামলা বললে তো হবে না, মানে ওটাতে তো লোক ধরে ফেলবে। তখন আরেকটা টাইপ করা হলো। তখন কি হলো, ওই 2000 মানে প্রশাসনিক বেশ কিছু কারণে 2018 সেপ্টেম্বর থেকে না 2019 ফেব্রুয়ারি হয়ে গেল। তারপর কি হলো, তারপর 2019 যখন ফেব্রুয়ারি হয়ে গেল তো ইলেকশন চলে এলো। তো ইলেকশন যখন চলে এলো তখন তো এমসিসি লাগু হয় না, মডেল কোড অফ কন্ডাক্ট, তখন তো আমরা তো নিয়োগ করতে পারবো না। একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করছি। সোলোমন আইল্যান্ড বলে একটি জায়গা আছে, সেখানে যে সমস্ত ট্রাইবস অর্থাৎ উপজাতিরা বসবাস করে, তারা জঙ্গলের যে সমস্ত বড় বড় গাছগুলোকে কাটতে পারে না, তারা সেই গাছগুলির কাছে যায় এবং সেই গাছগুলিকে দীর্ঘদিন ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের কটূক্তি করে, তাদের অভিশাপ দেয় এবং ক্রমান্বয়ে দেখা যায় কিছু সময় পরে সেই গাছগুলি মারা যায়। ঠিক তেমনই 2016 এসএলএসটির যোগ্য বৈধ শিক্ষক শিক্ষিকা ও আরএলএসটির অশিক্ষক কর্মীদের নিয়ে দীর্ঘদিন ধরে সস্তার কিছু ইউটিউবার ও বাজারি মিডিয়া তাদের অর্ধসত্য তথ্য দিয়ে যে নোংরামো ছড়াচ্ছেন তা এক কথায় খুবই ভয়ঙ্কর। আমি সাবমিশনের পুরো ডিটেলসে যাচ্ছি না, আমি শুধুমাত্র প্যানেল ভ্যালিডিটি নিয়ে কয়েকটা তথ্য দিতে চাই। প্যানেল কেন এক্সটেন্ড করা হলো, বাংলা সাবজেক্টের একটা কেস চলছিল হাইকোর্টে, তার জন্য কাউন্সেলিং শুরু করা যায়নি। দ্বিতীয়ত 2019 সালে লোকসভা ভোটের এমসিসি অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছিল, তার জন্য কাউন্সেলিং শুরু করা হয়নি। আর একটা ব্যাপার যেটা সবচেয়ে ভয়ানক, 2018 সালে ভ্যাকেন্সি প্রবলেম সহ দাড়ভিট কাণ্ড। এই দাড়ভিট কাণ্ডটা কি, 2018 সালে উত্তর দিনাজপুরের দাড়ভিটে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে এক পলিটিক্যাল এবং কমিউনাল রায়ট শুরু হয়, এক প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এবং সেই দাঙ্গায় 2 জন ছাত্র মারা যায়। দাড়ভিট কাণ্ডের জন্য এটা যেমন সত্যি, দাড়ভিট কাণ্ডের জন্য আমাদের কাউন্সেলিং 2-3 মাস করে পিছিয়ে যায়। তার থেকেও অনেক বেশি কষ্টের যে আমাদের মতন কোনো না কোনো একজন শিক্ষক সেই স্কুলে গেছেন এবং প্রথম দিনে জয়েন করতে গিয়েই সেই স্কুলে ভ্যাকেন্সি প্রবলেমের জন্য এক প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হয় এবং সেই দাঙ্গায়
স্কুলের দুজন ছাত্র, ভাবতে পারছেন স্কুলের দুজন ছাত্রের জীবন চলে যায়, তাহলে এই ঘটনাটা মোটেও কিন্তু ছোট্ট বা সামান্য ঘটনা নয়। এবং এই ঘটনাটার জন্য 2024 সাল পর্যন্ত হাইকোর্টে কেসও চলে এবং হাইকোর্ট এনআইএ তদন্তেরও নির্দেশ দিয়েছে এই শুধুমাত্র এই দারবির কাণ্ডের জন্য। এরপরে অনেকে বলছেন যে এসএসসি তো খুলে কোনো কিছু বলছে না, এসএসসি লিখিত আকারে তথ্য দিলেও আপনাদের সমস্যা, সব কিছুতেই আপনাদের সমস্যা। আসলে যোগ্য বৈধদের উপর খবর করে আপনাদের সংসার চলছে, আপনাদের পেট চলছে, এটা কিন্তু আমরা জানি। আপনাদের একটা কথাই বলবো, যোগ্য বৈধরা নিজেদের দমের ওপরে চাকরিটা পেয়েছে, নিজেদের দমে চাকরিটা পেয়েছে। সংবিধানের উপর, আমাদের সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা আছে, বিচারের উপর আমাদের আস্থা আছে, আর আমরা কখনোই চাই না যে এই রায় ডিলে হোক। সেই ব্যক্তি বা মহিলা ল কিন্তু ভালো বোঝেন, সিস্টেমও ভালো বোঝেন, খুব ভালো করে জানেন যে যে মামলা এখনকার জাজ যে কোনো মামলা, মেবি এ মামলা শুনছেন, সেই মামলা যখন 10 বছর পর অন্য কোনো জাজ শুনবেন সেই একই এ মামলা, সেই মামলার ওই হিট অফ দ্য মুভমেন্টে যে গরমা ব্যাপারটা থাকে না, যে ব্যাপারটা থাকে এই মামলার মধ্যে, যেটা মারাত্মক দুর্নীতি, 10 বছর পর সেই মামলার গম্ভীর্য একটু কমে যায়, সেই মান ইজ্জত আর থাকে না। আরজিকর মামলা আজকে আমাদের কাছে যা, বা যে জাজ সাহেব শুনছেন এই মামলাটা তার কাছে যা, 10 বছর পর যে জাজ সাহেব এই মামলাটাকে শুনবে তার কাছে এই মামলাটা আজকের মতো সেম ওয়েটের থাকবে না। এইটুকু তো বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে। এই রাজ্যে একটা মেয়ে ধর্ষণ হয়ে খুন হয়েছে, আপনি এক্সাম্পল দিলেন একটা, যে হ্যাঁ যদি সময় পার হয়ে যায় তবে নাকি মামলার গুরুত্ব হারিয়ে যায়। আপনি এক্সাম্পল নিলেন একটা, কোন এক্সাম্পল নিলেন না, এমন একটা এক্সাম্পল নিলেন যেটা একটা দারুণ সেন্সিটিভ কেস, আরজিকর কেস, যেখানে একটা মেয়ে ধর্ষিত হয়ে খুন হয়েছেন তার ক্যাম্পাসের মধ্যেই। এটা একটা এক্সাম্পল হলো। ধর্ষণ আজকে নিন্দনীয়, গতকাল নিন্দনীয় ছিল, আগামী 100 বছর কেন 1000 বছর যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে এটা একটা নিন্দনীয় কেসই হবে। এবং প্রত্যেকেই যারা এই কেসটার বিচার করতে আসবেন ইন ফিউচার, যে বিচারপতিই আসুক না কেন, তার কাছেই সমান সেন্সিটিভ কেস হিসেবে এই কেসটা গৃহীত হবে। আপনি যেটা বলছেন একজন মেয়ে হিসেবে বলছেন, ভালো করে ভাবুন কথাটা। আপনি বলছেন এই কেসটা নাকি গুরুত্ব হারিয়ে যাবে। একটা ধর্ষণ এর গুরুত্ব কোনোদিন হারাবে না। একটা পাশবিক অত্যাচার করে একটা মেয়েকে হত্যা করা হয়েছে, কোনোদিন এই কেসের, অন্তত এই কেসের এইরকম মানে ধর্ষণ বা এইরকম ধর্ষণ করে খুন, এইরকম কেসের কোনোদিন গুরুত্ব হারায় না। 10 বছর কেন 100 বছর পরেও হারাবে না। আপনি স্টেটমেন্টটা রং দিয়েছেন, এই স্টেটমেন্টটা আপনার দেওয়া উচিত হয়নি। আপনি অন্য এক্সাম্পল নিতে পারতেন, কিন্তু আপনি যে এক্সাম্পলটা নিয়েছেন সেই এক্সাম্পলটা অন্তত আপনার মতো ইউটিউবারের কাছ থেকে আমরা আশা করি না। যে সন্দেহ, অ্যাজ পার মেরিট তো এখানে নিয়োগ হয়নি, আর নিয়োগে যে হিউজ দুর্নীতি হয়েছে, আর ফাইনাল হচ্ছে যোগ্য অযোগ্যকে এখনো পার্থক্য বা পৃথকীকরণ করা গেল না, বাতিলের দিকেই কিন্তু পুরো বিষয়টা আবারও এগিয়ে গেল। নিয়োগ প্রক্রিয়ায় পরীক্ষা প্রণালী নিয়ে কোনো সমস্যা নেই, সেখানে এক বিশাল সংখ্যক যোগ্য বৈধ শিক্ষক নিজেদের যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে। যে সমস্ত সংবাদ মাধ্যম ও ইউটিউবাররা ইচ্ছাকৃতভাবেই অসত্য প্রচার করছেন যে মেরিট বেসিসে হয়নি, একদম এটা কিন্তু পুরোপুরি অসত্য। কারণ পরীক্ষা সঠিক নিয়ম মেনে হয়েছে, তার মানে তোমার কারা পাস করেছে তার লিস্ট প্রকাশিত হয়েছে, কবে ইন্টারভিউ হবে, কারা কারা ইন্টারভিউতে কোয়ালিফাই করেছে তার লিস্ট প্রকাশ পেয়েছে, এবং পরবর্তীতে আমাদের কে কত নম্বর পেয়েছে সেই নম্বরের যে ব্রেকআপ সেটাও আমরা দেখতে পেয়েছি, এসএসসি তার সাইটে প্রকাশ করেছে। তো এখানে যে কথাটা বলা হচ্ছে যে মেরিট বেসিসে হয়নি, সেটা কিন্তু পুরোপুরি অসত্য। হ্যাঁ, কিছু অযোগ্য অবৈধ যে লোককে, যাদের চাকরি পাওয়ার কথা নয়, তাদেরকে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ ও রাজ্য সরকার মিলে যদি সেখানে কিছু জল মেশায়, তার দায়িত্ব বিশাল সংখ্যক বৈধভাবে চাকরি পাওয়া, মেরিট বেসিসে চাকরি পাওয়া শিক্ষকদের নয়, সে দায়িত্ব তারা নেবেও না।
আরেকটা ব্যাপার, যদি হিউজ পরিমাণ দুর্নীতি হয়েছে বলা হচ্ছে, হিউজ পরিমাণটা কত, যে ধরুন প্রায় 11,600 মতো শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানে বিভিন্ন 9-10 ক্ষেত্রে বলছি, সেখানে দুর্নীতির পরিমাণটা বিভিন্নভাবে প্রায় 950 কাছাকাছি অ্যাপ্রক্স বলছি আমি। তো শতাংশ হিসেবে বা পার্সেন্টেজগতভাবে সেটা আপনার হচ্ছে ওই 8.5%। তাহলে বাকি 91.5%-এর বিরুদ্ধে কোনো প্রকার দুর্নীতির অভিযোগ নেই। তাহলে কি করে বিশাল সংখ্যক দুর্নীতির কথা বলা হচ্ছে, হিউজ দুর্নীতি না? আর 11-12 ক্ষেত্রেও সেটা কিন্তু আপনার 86% শিক্ষক বৈধভাবে চাকরি পেয়েছে, মাত্র 14.14% মতো তাদের বিরুদ্ধে বিভিন্ন ওএমআর, র্যাঙ্ক জাম্পিং, অন্যান্য আদার অভিযোগগুলো রয়েছে। তাহলে কি করে বিশাল হিউজ দুর্নীতি হয়েছে? এটা আমি আমার কথা বলছি না, এটা সিবিআইয়ের তথ্য, সিবিআই ইনভেস্টিগেশনে যেটা উঠে এসছে, এবং এসএসসি যে তথ্য প্রকাশ করেছে, বাগ কমিটি যে তথ্য প্রকাশ করেছে, তার ভিত্তিতে কথা বলছি, এটা আমাদের কথা নয়। আর সেগ্রিগেশন সম্ভব নয়, এটা অনেক ইউটিউবার, অনেক সংবাদ মাধ্যম বলে বেড়াচ্ছে, বা অনেক গণ্যমান্য ব্যক্তিও বলে বেড়াচ্ছেন, কিন্তু এটাও চরম অসত্য কথা। কারণ বাগ কমিটি, সিবিআই, এসএসসির যে তদন্ত, সেখানে পুরোপুরি কারা অনিয়ম করে, কারা বিনিয়ম করে, কারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে, সেটা হাইকোর্টে পেশ করা হয়েছে, সেটা সুপ্রিম কোর্টে পেশ করা হয়েছে। এবং এখানে তো সেগ্রিগেশনটাই একমাত্র যোগ্যদের প্রতি ন্যায় বিচার হবে। তো কি করে তারা বলছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়? আমরা তো মনে করি ভীষণভাবে যোগ্য। যারা এগুলো বলছে তারা এগুলোকে মানে কিছু ফায়দা নেওয়ার জন্য, সব কিছুকে গুলিয়ে দেওয়ার জন্য। তো কি করে সেগ্রিগেশন সম্ভব নয়, এটা যারা বলছেন ভীষণ রকম মিথ্যে প্রচার করছেন, এবং আমরা তাদেরকে ধিক্কার জানাই। এবং সেগ্রিগেশন সম্ভব, এবং আমরা জানি, আমরা জয়লাভ করব সুপ্রিম কোর্টে। প্রথম হচ্ছে নিয়ম কানুনে যাব, তার আগে বলে দিই, স্কুল পরিচালনা কমিটির হাত থেকেই নাকি নিয়োগপত্র দেওয়া হয়, সেই অধিকারটা কেড়ে নিয়েছে, কেড়ে সরকার বলেছেন না, এবার নিয়োগপত্র স্কুল পরিচালনা কমিটির দেওয়ার দরকার নেই, এবার পর্ষদ দেবে। তো এসএসসি যখন নতুন তালিকায় বের করলেন, তো আপনার উচিত ছিল না পর্ষদকে জানানোর, কারণ নিয়োগপত্র তো পর্ষদই দেবে না। তাহলে এখানেও আপনি গন্ডগোল করলেন, মানে মিথ্যাও বলছেন, ঠিক গুছিয়ে মিথ্যাটা বলতে পারছেন না, তো আপনি জানালেন না। আমি তো এখানে ফাঁক খুঁজছি যে এইটা করার কি দরকার, স্কুল পরিচালনা কমিটির হাত থেকেই তো নিয়োগপত্র দেওয়ার কথা, তাহলে এই অধিকারটা কেড়ে পর্ষদকে দেওয়ার কি দরকার? স্কুল সার্ভিস কমিশন যখন রেকমেন্ডেশন লেটার ইস্যু করেছিল, তখন রেকমেন্ডেশন লেটারের কপি টোটাল 5টা জায়গায় পাঠানো হয়েছিল। টোটাল 5টা জায়গায়। কোথায় কোথায়? প্রথম পাঠানো হয়েছিল সেকেন্ডারি বোর্ড, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদকে, যে এই ক্যান্ডিডেটকে আমরা রেকমেন্ডেশন লেটার দিলাম। দ্বিতীয় কপি পাঠানো হয়েছিল ক্যান্ডিডেটকে, মানে যে রেকমেন্ডেশন পেল। তৃতীয় কপি পাঠানো হয়েছিল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেট স্কুল চুজ করেছে সেই ডিস্ট্রিক্টের ডিআইকে একটা কপি পাঠানো হয়েছিল। চতুর্থ পাঠানো হয়েছিল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে। পঞ্চম পাঠানো হয়েছিল যে স্কুলে ক্যান্ডিডেট জয়েন করবে বা যে স্কুলের নামে ক্যান্ডিডেট রেকমেন্ডেশন লেটার পেল সেই স্কুলের অ্যাডমিনিস্ট্রেটর বা সেক্রেটারিকে, অর্থাৎ ম্যানেজিং কমিটি হতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটর হতে পারে, যে কেউ এসআই থাকুক বা ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হোক, তাকে একটা কপি পাঠানো হয়েছিল। অর্থাৎ টোটাল 5টা বডিকে রেকমেন্ডেশন লেটারের কপি কিন্তু ফরওয়ার্ড করা হয়েছিল। পর্ষদকে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়োগ করার। আগে নিয়োগ করতে হচ্ছে বিভিন্ন স্কুল অথরিটিরা, অর্থাৎ স্কুলের যিনি ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট ছিলেন বা যিনি সেক্রেটারি রয়েছেন তারা নিয়োগপত্র দিত, অর্থাৎ স্কুল নিয়োগপত্র দিত ক্যান্ডিডেটদেরকে। তো অতীতে দেখা গেছে যে এই বিষয়টা নিয়ে অনেক রকম বিতর্ক হয়েছে। তার কারণ দেখা গেছে একটা পার্টিকুলার ক্যান্ডিডেট সে যখন স্কুল জয়েন করতে গেছে তখন তার জয়েনিং এর ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়েছে, এবং তথাকথিত অনেক ম্যানেজিং কমিটি বা অনেক স্কুল কর্তৃপক্ষ তাদের কাছ থেকে তথাকথিত মিষ্টি খাওয়ার বায়না করেছেন, এবং সেই মিষ্টির চক্করে দেখা গেল ক্যান্ডিডেট জয়েনিং এর ক্ষেত্রে অনেক অসুবিধা হয়েছে, অনেক সমস্যা হয়েছে। তো সেই সমস্যাগুলো যাতে সমাধান হয় এবং পুরো বিষয়টা যাতে সেন্ট্রালি একটা জায়গা থেকে কন্ট্রোল করা যায়, বা ক্যান্ডিডেটদেরকে যাতে স্কুলে জয়েন করতে গিয়ে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়া হয়, তার জন্যে আমার যতদূর মনে হয় তার জন্য হয়তো এরকম একটা সেন্ট্রালি একটা সিস্টেম তৈরি করা হয়েছিল, যেটা আগে স্কুল সার্ভিস কমিশন যখন নিয়োগ দিত সেক্ষেত্রেও জোন ওয়াইজ ভাগ ছিল, নর্থ জোন, সাউথ জোন, বিভিন্ন জোন ছিল। সেক্ষেত্রেও জয়নিং যারা ক্যান্ডিডেট তাদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হতো। সেটা পুরো সিস্টেমটাকে সেন্ট্রালি করে দিয়ে, কাউন্সিলিংটাকে পুরো সেন্ট্রাল কাউন্সিলিং করে দিয়ে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, কারণ তারা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গাতে স্কুল চুজ করার অপশন পেয়েছে, যেটা আগে ছিল না। একটা পার্টিকুলার জায়গায় সিট বেশি থাকার জন্য,
ভ্যাকান্সি বেশি থাকার জন্য অনেক দূর দূর থেকে ক্যান্ডিডেটরা এসে সেই জোনে পরীক্ষা দিতেন এবং স্কুলে জয়েন করতেন, দীর্ঘদিন বাড়ির থেকে অনেক দূরে দূরে থাকতেন। তো 2016 এসএলএসটির ক্ষেত্রে স্টেট লেভেল সিলেকশন টেস্ট, আগে যেটা আরএলএসটি ছিল, রিজিনাল লেভেল সিলেকশন টেস্ট ছিল, সেটাকে এসএলএসটি করে দেওয়ার পেছনে অনেক সুবিধা হয়েছিল। ক্যান্ডিডেটদেরকে স্কুলে গিয়ে জয়েন করতে গিয়ে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ক্যান্ডিডেটকে আলাদা আলাদা রকমের সমস্যার সম্মুখীন হতে হতো। তো সেই জায়গাগুলো যখন বোর্ড থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে তারা জয়েন করেছে, তখন সেই জায়গাগুলো বন্ধ হয়ে গেছিল, লোকাল বডির সেই দাদাগিরি জায়গাগুলো বন্ধ হয়ে গেছিল, সেটা ক্যান্ডিডেটদের পক্ষে অনেক সুবিধা হয়েছে। তো এইগুলোকে ভুলভাবে পরিবেশন করে যে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সেটা সম্পূর্ণ মানে রাজনৈতিক কি একটা বলবো, অভিসন্ধি ছাড়া আর কিছুই নয়। এবং এই ব্যাপারটাতে আমরা অন্তত কোনো ভুল দেখতে পাচ্ছি না, বরঞ্চ এগুলো ক্যান্ডিডেটের স্বার্থেই করা হয়েছিল, এটাই আমাদের মনে হয়। এবার যদি তার মধ্যে কেউ কিছু খুঁজে পান বা অন্য কোনো গন্ধ পান, সেটা সম্পূর্ণ তার ব্যাপার, সেটা সম্পূর্ণ তার পয়েন্ট অফ ভিউ। যোগ্য অযোগ্যদের এখনো পর্যন্ত ঠিক করে আলাদা করা যায়নি এই তথ্যের মাধ্যমে, এবং মামলাটাকে আরো ঝাপসা করে দেওয়া হলো যাতে যে আসল রায়দান, যেটাকে ফাইনাল রায়দান বলবেন, সেটা যাতে আসতে ডিলে হয়। এই ভদ্রমহিলা বললেন যোগ্য অযোগ্য আলাদা করা যাচ্ছে না, ডাহা মিথ্যে কথা। ইনি সচেতনভাবে মিথ্যে খবর পরিবেশন করে ওনার ভিউয়ার্সদেরকে ভুল পথে চালনা করছেন। এই দুর্নীতির তদন্তভার দেয়া ছিল ভারত দেশের সর্বোচ্চ তদন্ত সংস্থা সিবিআই এর ওপর। তারা দীর্ঘদিন তদন্ত করেছে এবং দীর্ঘদিন তদন্ত করার পর তারা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সব শেষে তারা সুপ্রিম কোর্টে সাবমিশন দিয়েছে এবং তারা পরিষ্কার করে দিয়েছেন যে কারা কারা অযোগ্য, অর্থাৎ কারা কারা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের নাম, রোল নাম্বার এবং কোন কোন ক্যাটাগরিতে তারা চাকরি পেয়েছেন সব কিছু তারা সেগ্রিগেট করে দিয়েছেন, অলরেডি তারা বাছাই করে দিয়েছেন। আর ইনি বলছেন যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। শুধু তাই নয়, বাছাইও করেননি, তারা যে সমস্ত তথ্যগুলো উদ্ধার করেছেন, অর্থাৎ হার্ড ডিস্ক যেগুলো উদ্ধার করেছেন এবং ওএমআরগুলো, সেগুলোকে তারা বলছেন যে এগুলো অরিজিনাল ওএমআর। সিবিআই এর লয়ার বলছেন এগুলো অরিজিনাল ওএমআর, এতে কোনো রকম ম্যানিপুলেশন হয়নি। তার মানে এটা থেকে এক প্রকার পরিষ্কার, সিবিআই যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্যে ওএমআর এর যেমন ম্যানিপুলেশন হয়নি এবং তার উপরে বেস করে তারা যে তথ্যটা দিয়েছেন, অর্থাৎ কারা কারা অযোগ্য অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাদের লিস্ট আকারে প্রকাশিত হয়ে গেছে। অথচ এই মহিলা বলছেন যে যোগ্য অযোগ্য আলাদা করা গেল না। আসলে এনারা ভিউয়ার্সদেরকে ভুল পথে চালনা করছেন। আর সবশেষে একটা কথা বলি ম্যাডাম, আপনি যে বললেন যোগ্য ও অযোগ্য আলাদা করা গেল না, এই যে যোগ্য ও অযোগ্য, কোড আনকোড, এই যে দুটো শব্দ আপনি ব্যবহার করলেন, এটাও কিন্তু সিবিআই এর দেওয়া টেন্টেড অ্যান্ড আনটেন্টেড এই দুটো শব্দেরই সমার্থক শব্দ। তাই আপনিও ঘুরপথে স্বীকার করে নিলেন সিবিআই অলরেডি সেগ্রিগেট করে দিয়েছেন কারা যোগ্য এবং কারা অযোগ্য। ভবিষ্যতে আপনি একটু দেখে শুনে খবর করবেন এবং সঠিক তথ্য পরিবেশন করবেন, এতে আপনারও উপকার হবে, আপনার ভিউয়ার্সদেরও উপকার হবে। করেছিলাম যে 1 বছর ওএমআর সিট রাখার পর সরকার নাকি ইন্টেনশনালি এটাকে ডিস্ট্রয় করবে, এটা নতুন নিয়ম। এসএসসি প্রথমবার লিখিতভাবে সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে 5485 জন হচ্ছেন অযোগ্য। যখন এসএসসি একবার তথ্য দিচ্ছে 5485 আর একবার তথ্য দিচ্ছে 5303, তখন আপনারা এই কনক্লুশনে পৌঁছাতে পারেন যে এসএসসি ভুল তথ্য দিচ্ছে বা এসএসসি সঠিক তথ্য দিচ্ছে না, এসএসসি মিথ্যা কথা বলছে। আপনি একা সত্যি কথা বলছেন? সবাই মিথ্যা কথা বলছে? কি করে বলছেন আপনি সত্যি কথা? যে পেপারটা কাটিংটা থেকে আপনি বলছেন ওইটুকু আপনার কাছে তথ্য আছে, আর কিছু নেই? আমরা তো সাবমিশন দেখে কথা বলছি, আমরা তো তথ্য নিয়ে কথা বলছি। এসএসসি কি বলেছে, কমিশন কি বলেছে, সব তথ্য নিয়ে বোর্ড কি বলেছে, সব তথ্য নিয়ে আমরা বসে আছি। আমরা তথ্য দেখে কথা বলছি, 3 জনের সাবমিশন দেখে কথা বলছি, প্রত্যেকের সাবমিশন দেখে কথা বলছি। আপনি কি দেখেছেন? একটা পেপার কাটিং দেখে আপনি কথা বলছেন। আর আপনি বলছেন সবাই মিথ্যে বলছে, আমি একা সত্যি বলছি। আরে বাবা, সত্যি বললেন কোথায় আপনি? আপনি তো কিছুই জানেন না কেসটা সম্পর্কে। শুধু ভিউজ নেওয়ার জন্য, শুধুমাত্র কিছু মানুষকে হিউমিলেট করার জন্য আপনি বসেছিলেন একটা ভিডিও বানাতে। জানেন কে কি তথ্য দিয়েছে?
দেখাবো আপনাকে, অবশ্যই দেখাবো, অবশ্যই আপনার এটা জানা উচিত। বোর্ড, এসএসসি এবং সরকারের যে সাবমিশন সেটা না পড়েই আপনি চলে এসেছিলেন। যাই হোক, তিনজনের সাবমিশনকেই আমরা কিন্তু পড়েছি এবং তিনজনের সাবমিশনের মধ্যে যে কোনো পার্থক্য নেই, তিনজনের সাবমিশন যে ঠিকঠাক আছে, এটা নিয়ে আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব এবং সেই উত্তরটা দেব নেক্সট এপিসোডে। কারণ আজকের ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তাই এরপরে আর বাড়াচ্ছি না। কিন্তু নেক্সট এপিসোডে আপনার যে প্রশ্নটা বাকি রয়ে গেল, মানে তিনজনের সাবমিশন, অবশ্যই তিনজনের সাবমিশন নিয়ে আমি আগামী এপিসোডে আপনার সঙ্গে দেখা করছি। ততক্ষণ পর্যন্ত আপনি একটু বন্ধ রাখুন, মানে আপনার এই টাইপের ভিডিওগুলো যেগুলো যোগ্যদেরকে অবশ্যই খুব খোঁচা দিচ্ছে, একটু বন্ধ রাখুন। কারণ আপনার ভিডিও তথ্যহীন, আর তথ্যহীন ভিডিও মানেই সেটা কোনো না কোনো অন্ধকার গলিকে নির্দেশ করে, কোনো না কোনো ভুল ইনফরমেশনকে নির্দেশ করে। তাই এই টাইপের ভিডিও বানানো বন্ধ করুন।